সুপ্রিয় দর্শক, সারা বাংলা আড্ডার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন আজম, বরাবরের মতোই আছি আপনাদের সাথে। আর আজকে আমার সাথে যিনি আছেন তার পরিচয় দেওয়ার আগে একটা ছোট্ট গল্প শুনিয়ে আসি আপনাদের। 2022 সালের কথা। বাংলাদেশের অন্যতম কিংবদন্তি একজন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, ওনার সাথে একটা বিশেষ কাজে বসেছিলাম, আধা ঘন্টার একটা মিটিংয়ে। উদ্দেশ্য ছিল ওনার একটা অ্যালবাম, 16 বছর পরে একটা অ্যালবাম, কবিতার অ্যালবাম আসছে, সেটা নিয়ে আমরা কাজ করব। হঠাৎ তিনি আমাদের বললেন আড্ডার শেষে যে আচ্ছা, আমাকে নিয়ে কাজ করবি? এখন তো অনেক তরুণ আবৃত্তি শিল্পীরা আছে, তাদেরকে নিয়েও তো কাজ করতে পারিস। তো তখন উনি পাশে বসা একজনকে বললেন যে 2জন আবৃত্তিকারের নাম বল, এখন বর্তমান সময়ের জনপ্রিয়। তো 2টো নাম বললেন। তো সেই নাম দুটোর একজন আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সারা বাংলা আড্ডাতে। কথা বলবো তার সাথে, তবে তার আগে তার ছোট্ট করে নামটা বলে রাখি। তার নামেই আপনারা চিনবেন যারা আবৃত্তি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শুনে থাকেন। তিনি আর কেউ না, যার নাম স্বয়ং শিমুল মুস্তাফা বলেছেন যে তার পছন্দের বর্তমান সময়ের 2জন আবৃত্তি শিল্পীর একজন, আর কেউ না, আমাদের মাহুর রহমান টুনু ভাই। কেমন আছেন? জি, ভালো আছে। টুনু ভাই, আপনি তো আপনার কণ্ঠ দিয়ে শ্রোতাদের বেশ একটা আসক্ত করে রাখছেন। আপনার ফেসবুক এবং ইউটিউবে আপনার অসংখ্য ভক্ত শ্রোতা। তো আমার কাছে একটা জিনিস একটু জানতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনার আবৃত্তির শুরুটা হয়েছিল সম্ভবত 2011 সালে, সেটা কুড়িগ্রামে। আপনি কুড়িগ্রামে ছেলে। তো 2015 সালে আপনি ঢাকাতে আসলেন। এসে এই যে কুড়িগ্রাম থেকে ঢাকার যে জার্নিটা ছিল এবং আবৃত্তির শুরুটা কিভাবে হয়েছিল সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর আবৃত্তির সঙ্গে আমার জার্নি বা ভ্রমণ যদি আমি বলি, সেটা বলতে গেলে এভাবে বলতে হয়, আমি মূলত কবিতা লিখতাম। আচ্ছা, কবিতা লেখালেখির সঙ্গে জড়িয়েছিলাম। আর 2007 থেকেই মোটামুটি আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, কিন্তু সেটা প্রাতিষ্ঠানিক কোনো চর্চা ছিল না। তো কলেজে উঠবার পর যেটা হলো, হচ্ছে আমাদের কলেজের যে বার্ষিক সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেটা শুরু হলো। কবিতা লেখার সময়, ওই সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় কবিতা লিখে পাঠাতাম ডাকযোগে, এরকম মেইলে বা কোনোভাবে পাঠাবার ওই সুযোগটা আমাদের ওখানে ছিল তখনও। তো যে ভাইটির মাধ্যমে ডাকযোগে পাঠাতাম, তিনি একজন সাংবাদিক ছিলেন। উনি বললেন যে তোমার কণ্ঠটা তো একটু তুলনামূলক সুন্দর, তুমি এই বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাম দিতে পারো আবৃত্তিতে এবং উপস্থিত বক্তৃতা এই সমস্ত ক্ষেত্রে। তখন আমি আবৃত্তি প্রতিযোগিতায় নাম দেই এবং জীবনের প্রথমবারের মতন কোনো আবৃত্তি প্রতিযোগিতা, এবং সেটা কলেজে অনেক অনেক প্রতিযোগীর মধ্যে থেকে রানার আপ হই। সেখান থেকে আমি একটু কলেজের নামটা বলে নিতে চাই। এটা হচ্ছে আমাদের কুড়িগ্রামের এখন নাগেশ্বরী সরকারি কলেজ। সেখানকার বাংলা বিভাগের যিনি প্রভাষক ছিলেন, তিনিও বাংলাদেশের একজন, আমি বলবো যে খুবই জনপ্রিয়, হয়তো বা সেই অর্থে নন, কিন্তু আমার কাছে প্রখ্যাত আমি বলবো এই জন্যে যে তিনি নিভৃত থাকলেও তার চর্চার জায়গাটা অন্যরকম। রেজাউল করিম রেজা, সেই মানুষটি প্রতিযোগিতার পর আমাকে তিনি নক করলেন যে তুমি আমার সঙ্গে দেখা করো। এটা কত সালের দিকে? এটা 2011 সালে। 2011 সালে। আচ্ছা। তখন তার সঙ্গে দেখা করবার পর তিনি বললেন যে কথক আবৃত্তি চর্চা কেন্দ্র নামে তার একটা প্রতিষ্ঠান আছে, কুড়িগ্রামের একমাত্র একটি প্রতিষ্ঠান আবৃত্তি চর্চা কেন্দ্র। তিনি বললেন ওইটার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমার মধ্যে সম্ভাবনা আছে, তুমি ভালো করবে। তারপর সেই 2011 সাল থেকে মূলত আমার মূলধারার আবৃত্তি চর্চার সঙ্গে জার্নি শুরু, সেখান থেকেই। তো এই যে 2011, তারপর 2015 সালে আপনি ঢাকায় আসলেন। হ্যাঁ, উদ্দেশ্যটা আসলে কি ছিল? আবৃত্তি চর্চা নাকি অন্য কিছু? না, আবৃত্তি চর্চা কোনোভাবেও ছিল না। 2015 সালে ঢাকায় আসার গল্পটা অনেকটা নাটকীয়। এটা এই গল্প যদি বলতে যাই আমি, তাহলে হয়তোবা আরো বিশাল একটা পর্ব করতে। আচ্ছা, আমরা যদি একটু একেবারে সংক্ষেপে বলতে গেলে, আমার বাড়ি ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পানাতিটারি একটা গ্রাম, দুধকুমার নদী বিধৌত। সেখানে সেই নদীতে আমাদের সমস্ত কিছু চলে যাওয়ার পর, ভেঙে যাওয়ার পর, পারিবারিক একটা অর্থনৈতিক একটা বিভ্রাটের মধ্যে পড়তে হয়। সেই সময়টাই মূলত আমি বলতে গেলে সোজা বাংলায় যদি বলি যে নিতান্তই পেটের দায়ে ঢাকায় আসা। আচ্ছা আচ্ছা। এবং আর একটু খুলেও যদি বলি এভাবে, যে আমি ঢাকায় আসবার সময় আমার পকেটে ছিল 560 টাকা, তার মধ্যে 480 টাকা গিয়েছিল বাস ভাড়া। জি। আর বাকি 80 টাকা নিয়ে আমি ঢাকায় ঢাকার সাভারের হেমায়েতপুরে পা রাখি। এরপর জবের জন্য ইন্টারভিউ দিই।
তারপর মিরপুরে চলে আসি। মিরপুরে যখন আমি পা রাখি তখন আমার পকেটে মাত্র 10 টাকা। এর মাঝে আরো অনেক গল্প আছে। তো আবৃত্তির জন্য কোনোভাবেও ঢাকা আসা নয়, মানে যদিনে মানে ততদিনে আমার কল্পনাতেও ছিল না যে আবৃত্তি বিষয়টার সঙ্গে আমি সম্পৃক্ত থাকব বা আবৃত্তি চর্চা চালিয়ে নেব, এরকম কোনো চিন্তা ভাবনা আমার 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 মগজে ছিল না। মগজে তখন একটা বিষয়ই ছিল, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচাতে হবে, নিজের ফ্যামিলি এবং নিজে। একদম একদম। আচ্ছা, এই যে একটা ঘটনা শুনলাম, যেটা আসলে খুবই একটা বলা যায় যে হৃদয় বিদারকই একটা ঘটনা বটে, তো এই ঘটনাটা কি আপনাকে আস্তে আস্তে আবৃত্তির দিকে একটু একটু করে ধাবিত করেছে বলা যায়? মানে এই ঘটনার একটা ভূমিকা তো আছে অবশ্যই। ঘটনার ভূমিকা আমার মনে হচ্ছে ঘটনার যতটা না ভূমিকা আছে তার থেকেও আবৃত্তির ভূমিকাটাই বেশি। হ্যাঁ, এটা কিভাবে আমি যদি একটু খুলে বলি। জি জি জি। ব্যাপারটা হচ্ছে, আমি 15 সালে ঢাকায় আসবার পর যখন আমি চাকরিতে জয়েন করলাম, সেখানে করছি, হয়তো খুব বেশি সময় পাচ্ছি না, কিন্তু তারপর দেখছি যে আমি আসলে ভালো থাকতে পারছি না। আমি একবার ঠিক করেছিলাম যে আমি আবৃত্তির সঙ্গে থাকবো না, চর্চা করব না, কিন্তু এরপর দেখলাম যে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস থাকতে পারলাম, এরপর পেরে উঠছিলাম না। তখন মনে হলো যে না, এটাকে ছাড়া সম্ভব না। তখন আবার চর্চাটাকে ত্বরান্বিত করা এবং সেই জায়গা থেকে চেষ্টা করা শুরু করা, ওয়ার্কশপ এবং অন্যান্য যে বিষয়াদিগুলো আছে। কিন্তু এই যে এত মানে টানাটানির মধ্যেও আপনার আবৃত্তি শিল্পটাকে এভাবে ধরে রাখা কিভাবে সম্ভব হলো, এটা একটু জানতে চাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কেউ যদি শখের বশে আবৃত্তি না করে কারোর যদি চর্চাটা মূলধারার চর্চার সঙ্গে হয়ে থাকে, হ্যাঁ, আমরা যখন আবৃত্তি শিখতাম, আমি তো ঢাকায় আসবার আগে টানা প্রায় অন্ততপক্ষে 4-5 বছরের মতন আবৃত্তি চর্চার সঙ্গে ছিলাম সাংগঠনিকভাবে। তো সেখান থেকে আমাদেরকে যেভাবে গড়ে তোলা হয়েছে, আমাদের যিনি আবৃত্তি গুরু রেজাউল করিম রেজা স্যার, তিনি যেভাবে গড়ে তুলেছেন, তিনি সবসময় একটা কথা বলতেন যে তুমি যখন আবৃত্তি করছো তোমাকে এটা মেনেই করতে হবে যে তুমি একজন সুশৃঙ্খল মানুষ। হ্যাঁ, একজন সুশৃঙ্খল মানুষ ছাড়া কেউ একটা শিল্প চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। তো এইরকম আরও অনেক বিষয়াদি আমাদের সেখান থেকে শিখে আসা, এবং আমাদের ওই শেখার প্রসেসটা যেটা ছিল, আমরা আবৃত্তি চর্চা যেভাবে করতাম ঢাকায় আমি কখনোই সেভাবে পাইনি কোথাও। মানে সেই গল্পটা আরও একটু বিস্তৃত। হ্যাঁ, তো ওই 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 জায়গাটা থেকে ওই বিষয়গুলো না মনকে প্রভাবিত করে, যেভাবে শিখে আসা, যে জানাগুলোর মধ্যে দিয়ে শিখে আসা, ওই জায়গা থেকে চাইলেও আসলে নিজেকে মানে একটু দূরে রাখাটা অনেকটা দুঃসহ আমার কাছে মনে হতো। হ্যাঁ, এত চর্চা করে আসলাম এবং মনের মধ্যে বোধের জায়গাটায় এমনভাবে পোক্তভাবে সেটা একদম সেটেল হয়ে গেছে যে ওই জায়গাটা থেকে বের হতে পারিনি ঠিকঠাক, চেষ্টা করেও না। আচ্ছা, তাহলে আমরা মানে এতটুকু তো বুঝতে পারছি যে বাংলাদেশে একজন আবৃত্তি শিল্পী হিসেবে বা আবৃত্তি শিল্পকে যদি পেশা হিসেবে নিতে হয়, সেটা আসলে অনেক কঠিন একটা চ্যালেঞ্জ, ভীষণ রকম কঠিন। বাট আমি যদি আমাদের কিছু অগ্রজ আবৃত্তি শিল্পী যারা বাংলাদেশে কিংবদন্তি আবৃত্তি শিল্পী, যেমন শিমুল ভাই বা মাহি ভাই, এনাদের কথা যদি বলি, ওনারা তো অনেকটাই বলতে গেলে পেশাদারিত্বের সাথেই আবৃত্তিটাকে করে আসছেন, তাহলে এই প্রজন্মের ক্ষেত্রে কেন এটা সম্ভব হবে না? আচ্ছা, এখানে অনেকগুলো কারণ আছে। আমার কাছে যেটা মনে হয়, অনেকগুলো কারণ নিয়ে আমি বলতে পারবো, কিন্তু তার আগে একটু একটা বিষয় বলে নিই যে অবশ্যই পেশাদারিত্বের জায়গা থেকে আবৃত্তি করাটা কঠিন বটে, কিন্তু মানে আমি যদি আমার কথাও বলি, আমি কিন্তু চাকরি করেছি টানা 8 বছরের মতন, চাকরি করে কিছু করতে পারিনি। আমি জীবনে যতটুকু যা কিছু করেছি, আমি সবসময় একটা কথা বলি যে আমার জীবনে যত বিসর্জন, যত ত্যাগ, আমি জীবনে যা কিছু হারিয়েছি, সব কিছুর পেছনে ছিল আবৃত্তি। এবং আমি আবার জীবনে এখনো পর্যন্ত যত বড় বড় যা কিছু অর্জন করেছি, সব কিছুর পিছনে কারণ আবৃত্তি। আমি আবৃত্তি প্রফেশনালি নিয়ে এই পারিশ্রমিকের পয়সায় আমি জমি করেছি, বাড়ি করেছি, মানে গাড়ি করেছি, বা আমার এই যে বিয়ে শাদী করে ফেলেছি সেখানকার যে আনুষ্ঠানিকতা, সমস্ত কিছু এই আবৃত্তির পারিশ্রমিকের টাকা দিয়ে। হ্যাঁ, তো কঠিন কেন এই জায়গায় আমার ওই মানে শিমুল ভাইদের সঙ্গে যদি আমি একটু কম্পেয়ার করি, সেই জায়গাটা থেকে ওই সময়ের বাজারটা এবং এই সময়ের বাজারটা যদি আপনি চিন্তা করেন, তখন ক্যাসেট সিডির যুগ ছিল, সেটা একটা বিষয় আছে। একই সঙ্গে ওই সময়ে ওনারা যেই প্রেক্ষাপটে আবৃত্তি করতেন, সেটা এখন ওই প্রেক্ষাপটে আমাদের এখানে ওইভাবে চর্চাটা হয় না। যেমন ধরেন, আমি একটা বিষয় বলি যে এখন একটা প্রশ্ন আসে, মানে বিভিন্ন সময় একটা প্রশ্ন চলে আসে আমাদের সামনে যে শিমুল ভাইদের সময় যেভাবে একজন আবৃত্তি শিল্পী বের হয়ে আসলেন ওই সময়টায়, এখনকার সময় কেন এরকম কেউ বের হয়ে আসতে পারে না?
কেন সারা দেশব্যাপী তাদেরকে কেউ চেনে না, চিনলেও কেন দুদিন মনে রেখে এরপর আর মনে রাখে না, এরকম একটা প্রশ্ন আসে। হ্যাঁ, তো দেখুন যে ওই ৯০-এর দশকে তখন যে আন্দোলনগুলো ছিল, সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন, সেখানে সেই সময়ের আবৃত্তি শিল্পীদের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল আমি যতটুকুন জানি। মাহি ভাইয়েরা বা শিমুল মুস্তাফা তারা এবং আরও যারা আবৃত্তি শিল্পী আছেন, মেহেদী হাসান, অনেকেই ওই সময় একদম রাস্তায়, আমাদের আবৃত্তি শিল্পের সব শিল্পী রাস্তায় নেমে এসে সেই আন্দোলনে যুক্ত ছিলেন। তাদের কণ্ঠ, মানে তাদের আবৃত্তি সেই আন্দোলনের একটা চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আপনি যদি এই সময় এসে মানে ওই সময়টার সঙ্গে যদি একটু তুলনা করি, এই খুব মানে সাম্প্রতিক সময়ে যে আন্দোলনটা ঘটে গেল, আপনি কজন আবৃত্তি শিল্পী দেখাতে পারবেন যে এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে? না, আমি এইভাবে যদি নাও বলি, যদি ধরেন যে আমি সরাসরি নাম উল্লেখ করে বলি, ধরেন যে জুলাই আন্দোলনের সময় একজন শিক্ষকের কথা আমার মনে পড়ছে, যে শিক্ষক একটা কবিতা আবৃত্তি করেছিলেন। সে কবিতাটা এই মৃত্যু উপত্যকা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জি জি। তো ওই কবিতাটা কিন্তু উনি কিন্তু একজন হয়তো আবৃত্তির লোক নাও হতে পারেন, কিন্তু উনার সেই সময়ের ওই সাহসী উচ্চারণটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী চরমভাবে ছড়িয়ে গিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে তো আবৃত্তিকার অনেকেই ছিলেন, এই যে আপনি আছেন, আরও এই প্রজন্মের অনেকেই আছেন, আমি এখন নাম নাই বা বললাম। তো আপনাদের জায়গা থেকে কি এরকম কোনো প্রতিবাদের কোনো ভাষা হিসেবে আপনারা ওই সময়টা আবৃত্তি ব্যবহার করতে পারতেন না? কারণ এইমাত্র আপনি উদাহরণ দিলেন যে শিমুল ভাই, মাহি ভাইরা কিন্তু ৯০-এর স্বৈরাচারী আন্দোলনের সময়, আমি তারা এই উদাহরণটা কিন্তু অন্য জায়গা থেকে দিয়েছি, মানে শুধুমাত্র আন্দোলনটাকে, কিন্তু আন্দোলনটা একটা মানে ওটাকে পুঁজি করে উদাহরণটা দেয়া, উদাহরণটা মানে কারণ হচ্ছে অন্য। কেন ওই সময় তারা ওইভাবে বের হয়ে আসবার কারণে তাদের সারা দেশব্যাপী একটা তুমুল পরিচিতি তৈরি হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সেটা একটা ব্যাপার ছিল। তো আমাদের এই সময়ে এসে ওই পরিচিতিটা তৈরি হতে গেলে মানে ভীষণ চ্যালেঞ্জিং হবে ওই সেই সময় থেকে। চ্যালেঞ্জটা কি এরকম হতে পারে যে প্রযুক্তিগত দিক, ধরেন চ্যালেঞ্জটা কি এরকম হতে পারে যে জুলাই আন্দোলনের সময় অনেকে এই গণহত্যার বিরোধিতা করে গান করেছেন, তারা জেলও খেটেছেন। তো চ্যালেঞ্জটা কি এরকম হতে পারে যে একজন আবৃত্তি শিল্পী হিসেবে টুনু চিন্তা করছে যে আমি যদি এখানে একটা এরকম এই ধরনের কবিতা আবৃত্তি করি তাহলে আমাকে জেল খাটতে হতে পারে, আমার ফ্যামিলি আছে। মানে এ ধরনের অনেক চ্যালেঞ্জ ছিল রাজনৈতিক, মানে এটা শুধু টুনু না, আমি বলছি সবার ক্ষেত্রেই এই চিন্তাটা ছিল। মানে রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, সামাজিক আছে, ব্যক্তিগত জায়গা থেকে মানে নিজস্ব বোধের জায়গা থেকে ব্যাপার স্যাপার আছে, সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে। যে আমাদের আবৃত্তি শিল্পীদের সিংহভাগ আবৃত্তি শিল্পী বিভিন্ন সংগঠনে বিলং করেন। এখন তারা যে সংগঠন থেকে চর্চা করছেন সেই সংগঠন থেকেও বিধিনিষেধ থাকতে পারে যে এরকম কিছু করা যাবে না। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথাও বলি, আমি ওই সময়টায় অ্যাক্টিভ ছিলাম। আমার একটা স্পষ্ট একটা পক্ষ ছিল, আমি কোন পক্ষে আমার অবস্থান ছিল সেটা ছিল, এবং আমি ওই সময়ও বেশ কিছু কবিতার আবৃত্তি আমি আমার ফেসবুকে আমি পোস্ট করেছি, ইউটিউবে পোস্ট করেছি, এমনকি জুলাই পরবর্তী সময়েও আমি আবৃত্তি করেছি বিভিন্ন অনুষ্ঠানে সেই বিষয়কে কেন্দ্র করেই। হ্যাঁ, কিন্তু ওই যে ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা, ধরেন যে সেই সময় তারা যেভাবে ছড়িয়ে গেলেন, তারা যেভাবে প্রতিষ্ঠা পেলেন, আমরা সেভাবে পাচ্ছি না কেন? সেই জায়গায় অনেক প্রতিবন্ধকতা আছে। সেটা মানে ওই সহজলভ্যতার জায়গাটা, মানে ওই সময় ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা এবং এই সময়ের যে প্রযুক্তিগত ব্যাপারটা। আচ্ছা, এই ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা বরঞ্চ এখন আরো অপশনটা বেশি না? যেমন ধরেন ৯০-এর দশকে তো টেলিভিশন ছিল একটাই, বাংলাদেশ টেলিভিশন, বাট এখন তো ধরেন অনেক স্যাটেলাইট টিভি আছে। ওগুলো যদি বাদও দেই, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ব্যাপকভাবে আমরা কোনো না কোনোভাবে এই সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত আছি। তো তাহলে এখন তো আরো ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা আরো বেশি, মানে অপশনটা বেশি, কিন্তু পাচ্ছি না কেন? ছড়িয়ে যাওয়ার আসলে সমস্যাটা কোথায়? ছড়িয়ে যাওয়ার অপশনটা বেশি, কিন্তু টিকে যাওয়ার অপশনটা। আচ্ছা, এইটা একটা বড় হয়তো একটা কারণ হতে পারে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। অন্য প্রসঙ্গ বলতে এই যে আজকের মাহবুবুর রহমান টুনুকে আমরা যেভাবে চিনি একজন আবৃত্তি শিল্পী হিসেবে, এই প্রজন্মের একজন জনপ্রিয় আবৃত্তি শিল্পী, এই জনপ্রিয়তাটার শুরুটা হয়েছিল সম্ভবত ফেসবুক থেকে, ফেসবুক বা ইউটিউব থেকে, এবং সম্ভবত করোনার পরবর্তী সময়টা অর্থাৎ 2021 সালের থেকে বোধহয় এই যাত্রাটা শুরু হয়। কি মনে হয়েছিল, মানে হঠাৎ করে আসলে এই ইউটিউব বা ফেসবুক থেকে আমি একটা ভালো পরিচিতি তৈরি করবো, এরকম কি কোনো উদ্দেশ্য ছিল নাকি না? আমার এরকম কোনো উদ্দেশ্য তখনও ছিল না, এখনো পর্যন্ত নেই। আমি যে বললাম না যে আবৃত্তির বোধের জায়গাটা আমার মধ্যে এমনভাবে তৈরি হয়ে গেছে, এমনভাবে তৈরি করে দেয়া হয়ে গেছে যে জায়গাটা থেকে আমি আসলে নিজেকে সরিয়ে নিতে পারি নাই। সরিয়ে নিতে পারছি না বলেই চর্চা চালিয়ে যাচ্ছি। আর চর্চা যখন চালিয়ে যাচ্ছি তখন সচেতনতা বোধ থেকেই একটা ব্যাপার
এসে দাঁড়ায় যে নিজেকে যে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, যেমন ধরেন আবৃত্তি করছি, আমি তখন চাকরি করতাম, আমি কিন্তু মঞ্চে যে পারফর্ম করতে পারতাম না সেভাবে, খুব হাতে গোনা কিছু অনুষ্ঠান করতাম ঢাকায় আসবার পর। এখন আমার তো নিজেকে ছড়িয়ে দিতে হবে, আমার তো কাউকে শোনাতে ইচ্ছে করে। হ্যাঁ, সেই জায়গা থেকে তখন আমি রেকর্ড করা শুরু করলাম, তারপর পোস্ট করা শুরু করলাম। সবাই ভীষণ রকম মানে পজিটিভলি সেগুলোকে গ্রহণ করলো। কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টা শুরু হয় আসলে করোনার শুরু হবার পরপরই আর কি, 2021 সালের দিকে। আমি মূলত আবৃত্তি করে আবৃত্তিগুলোকে আর্কাইভ করে রাখবার জন্য আমার ইউটিউবে পোস্ট করে রাখতাম। কোনো শিডিউল মেনটেন করতাম না, কোনো কখন পোস্ট করতে হবে, কিভাবে কি করতে হবে, ট্যাগ কাকে বলে, কি এগুলো কিছুই জানতাম। আচ্ছা, আমি সেভ পোস্ট করে রেখে দিতাম একটা আর্কাইভ হিসেবে জাস্ট আর্কাইভ হিসেবে। কিন্তু ওই 21 সালের দিকে আমার একটা আবৃত্তি তোমারে পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যেত। এখন যেটা 1.7 মিলিয়ন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্টে চলে আসলো। এর মধ্যে আমি সেটা মনিটাইজ করে নিয়েছিলাম যখন 1000 ক্রস করলো আর কি। তখন মূলত আমি একটু সিরিয়াস হলাম যে যেহেতু পয়সা আসছে, এখানে জিনিসটা মনে হচ্ছে উড়িয়ে যাচ্ছে, তার আমার মনে হয় যে এই ব্যাপারটাকে নিয়ে একটু সচেতন হওয়া উচিত। মানে আগে যেটা ছিল শুধুই শখ, এখন সেটা শখের পাশাপাশি বা হচ্ছে যে ব্যক্তিগত চর্চার পাশাপাশি একটা সামগ্রিকভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার। শখ বলবো না, সেটা আমি কিন্তু তখনও প্রফেশনালি আবৃত্তি করতাম, পারিশ্রমিক দিয়ে আছে, সে কারণে ওটাকে আমি শখ বলছি না। তখনকার ওটা জাস্ট আর্কাইভ করে রাখা। এটা আমি কি ধরে নিতে পারি না যে আপনি মঞ্চে কাজ করতেন বা মঞ্চে কিছু পারফর্ম করতেন, সেখান থেকে না, আমি মঞ্চের জন্য কোনো পারিশ্রমিক নিতাম না। তাহলে আসলে পারিশ্রমিকটা আসতো কোথা থেকে? এমনকি এখনো পর্যন্ত আমি মঞ্চে পারফর্ম করবার জন্য পারিশ্রমিক দাবি করি না। আচ্ছা আচ্ছা এটার একটা কারণ আছে, কারণ আমার শুরুটা মঞ্চ থেকে। আচ্ছা আচ্ছা, মানে এটা হয় কি যে যদি শখের বসে করতাম এবং যদি আমার উদ্দেশ্যটা শুধুমাত্র পয়সা কামানোই হতো, তখন হয়তোবা আমি পারিশ্রমিক ব্যাপারটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতাম। আমার আরো অনেক ধরনের কাজ আছে যেগুলোতে আমি পারিশ্রমিক রাখি না এরকম। তো মঞ্চের জন্য আমি পারিশ্রমিক দাবি করি না, কিন্তু ধরেন কোথাও গেলাম, একটা অনুষ্ঠান করলাম, কেউ যদি খুশি হয়ে যেটা দেয়, ওটা সম্মানই বলা হয়ে থাকে। সম্মানী, হ্যাঁ। হ্যাঁ, সেটা আমি গ্রহণ করি, সেটা নিয়ে কোনো। আমি পারিশ্রমিকটা নেই হচ্ছে মূলত এই যখন বিভিন্ন কবি এসে আমাকে তাদের কবিতা আবৃত্তি করবার জন্য রিকোয়েস্ট করেন এবং আমার আবৃত্তি তারা পছন্দ করেন, বলেন করার জন্য, তখন হচ্ছে আমি একটা পারিশ্রমিক নিই তাদের থেকে। এবং সেটার পেছনেও কারণ হচ্ছে ওই কাজটাকে ভালো মানের করতে গেলে আমাকে স্টুডিও একটা ডিল করতে হয়, আমাকে একজন ভালো এডিটর দেখে সেখান থেকে কাজটা করিয়ে নিতে হয়, এরপর মিউজিকের কাজ আছে, এই সমস্ত কিছু করতে আমার খুব ভালো পরিমাণের একটা টাকা চলে যায়। এবং যেহেতু একটা আবৃত্তি নির্মাণ করতে আমার প্রচুর পরিমাণে সময় শ্রম যাচ্ছে, সো এই দুটোর সমন্বয়ে আমাকে পারিশ্রমিকটা নিতে হয় আর কি। তার মানে একটা সময় আপনি চাকরি করে আবার সেইটার পাশাপাশি একটা সময় বের করে আবৃত্তি করতেন, সেগুলা রেকর্ড করে আপনি পোস্ট করতেন। আর তারপর যখন আপনার এই সামাজিক মাধ্যম থেকে, যোগাযোগ মাধ্যম থেকে যখন একটা জনপ্রিয়তা তৈরি হলো, হঠাৎ করে আমরা শুনলাম যে আপনি নাকি চাকরি ছেড়ে দিল। হ্যাঁ, তার মানে আসলে আমরা কি বলতেই পারি যে এখন মাহবুবুর রহমান টুনু একজন পুরোপুরি আপাদমস্তক একজন পেশাদার আবৃত্তি শিল্পী বা ভয়েস আর্টিস্ট? একদম। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে। মানে আমি যে নিজে এই পেশার সাথে সংযুক্ত বলে সেটার জন্য না, আমাদের বাংলাদেশে আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ ধরেন একজন টুনু সফল হয়েছে, কিন্তু সবাই হয়তো সফল হয় না। তো একেবারে শুরু যারা করছে, অনেকেরই তো আগ্রহ আছে একটা হয়তো নিজের কাজকে ছড়িয়ে দেওয়া। শুরুর দিকে হয়তো আপনি অনেক প্রতিবন্ধকতাকে পেরিয়ে আজকে এই জায়গাটায় এসেছেন। তো সেই প্রতিবন্ধকতাগুলো আপনার কাছে কি মনে হয়েছে যে ওগুলো কি আপনাকে এই আজকের এই অবস্থানে আনার জন্য একটা বড় ভূমিকা পালন করেছিল? আমি যদি সেই কুড়িগ্রাম থেকে একেবারে ঢাকার জার্নিটা আবার মনে করিয়ে দিই, যে এটা কি একটা বড় একটা অনুপ্রেরণা ছিল আপনাকে এই জায়গাটায় আনা? আমি যে এই জায়গাটা পর্যন্ত আসবো এটা কখনোই আমার কল্পনাতেও ছিল না। আচ্ছা, এটা সারপ্রাইজ, এটা প্রথম কথা। এবং আমার জীবনে কখনো কোনো স্বপ্নই ছিল না। আচ্ছা, শুধুমাত্র আবৃত্তি কেন্দ্রিক নয়, যে কোনো দিক থেকে বিবেচনা করে যদি কেউ বলে, না কোনো স্বপ্ন ছিল, না কোনো লক্ষ্য ছিল, না এখনো পর্যন্ত কোনো স্বপ্ন আছে, না কোনো লক্ষ্য আছে। আমি একেবারে স্বপ্ন ছাড়া লক্ষ্যহীন একজন মানুষ। আমার শুরুটা ওই যে আমি বললাম না যে আমাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। তো যে মানুষটা মাত্র 10 টাকা পকেটে নিয়ে ঢাকা শহরে পা রাখে, সে আবৃত্তি নিয়ে কি চিন্তা করবে? সে আবৃত্তি নিয়ে কি স্বপ্ন দেখবে? আর তার উপর আমার এমন একটা জায়গা থেকে বেড়ে ওঠা, এমন একটা জায়গা থেকে চলে আসা, এমন একটা জায়গায় আমার জন্ম, যে জায়গায় আমার মনে হয় না যে ওখানে শতকরা 98% লোক হচ্ছে আবৃত্তি শব্দটার সঙ্গে পরিচিত ছিলেন বা আছেন।
তো আমি হয়তো কলেজে যখন আমাদের এই মফস্বলে এসে কলেজে ভর্তি হলাম, তখন হয়তো আবৃত্তি শব্দটার সঙ্গে আমার একটা পরিচিতি তৈরি হলো, ভালো লাগা তৈরি হলো। এরপর এই যে জার্নিটা শুরু। আর এ পর্যন্ত এসে এই যে মানে প্রভাবিত করেছে কিনা এই প্রশ্নে আমি বলবো যে আমার জীবনের এই কোনো কিছু আসলে আবৃত্তি চর্চাকে প্রভাবিত করে নাই। করেনি না। অর্থাৎ আপনার ভেতরের এই মানে সুপ্ত বাসনাটা একেবারে এই শুরু থেকে যেটা আপনি লালন করে আসছিলেন, সেইটা আপনি যে কোনো মূল্যেই হোক আপনি সেটা করে গেছেন। হ্যাঁ। শত প্রতিবন্ধকতার মধ্যে আমি ছিলাম আমার চর্চার প্রতি দায়বদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা মূলধারা চর্চার সঙ্গে যুক্ত ছিলাম এবং আমাকে যেভাবে গড়ে তোলা হয়েছিল ওই জায়গাটা থেকে আমি ছিলাম আমার চর্চার প্রতি দায়বদ্ধ, যে আবৃত্তিটা আমাকে করে যেতে হবে। এখন কে চিনলো নাকি না চিনলো, সেটা পয়সা পেলাম কি পেলাম না, একটু মানে একসময় একটা ভালো পরিচিতি হলো কি হলো না, এসব নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতেও থাকবে। আচ্ছা, আমরা একটু অতি সম্প্রতি আপনার একটা প্রোগ্রামে আমাদের 21শে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা ভাই, উনি নিজে আপনার প্রোগ্রামটা সম্পূর্ণ দেখেছেন এবং পরবর্তীতে উনি আপনার সম্পর্কে কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে ছেলেটা সম্ভাবনাময় এবং আশা করছি যে সে একটা ভালো জায়গায় বা একটা অবস্থান তৈরি করতে পারবে। আচ্ছা, এই কথাটা কিন্তু সেই 2022 সালে, আপনার শোটা সম্ভবত 2023 বা 24-এ শুরু। আর এই কথাটা কিন্তু 2022 সালেই শিমুল ভাই বলেছিলেন আমাদেরকে সরাসরি যে দুইটা ছেলের মধ্যে উনি সম্ভাবনা দেখতে পাচ্ছেন, তার মধ্যে একজন হচ্ছেন মাহবুবুর রহমান টুনু। আচ্ছা, তো এই শিমুল মুস্তাফা ভাইয়ের এই কথাটা আপনাকে কি অনুপ্রেরণা দেয়? মানে নিঃসন্দেহে, কেন ফিলটা কেমন হয় যে নিঃসন্দেহে আমাকে অনুপ্রাণিত করে। এটা এই যেমনটা আপনি বলছিলেন যে 22 সালেই আপনাদেরকে বলেছিলেন উনি যে টুনু ভালো আবৃত্তি করছে বা এরকম সম্ভাবনাময় বলছেন যে এদের মধ্যে আমি সম্ভাবনা দেখছি। আমি কিন্তু তখন শিমুল মুস্তাফা ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় ছিল না। আচ্ছা, এমনকি এখনো যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমি তা বলবো না। তিনি আমার ভীষণ রকম শ্রদ্ধার একজন মানুষ। আর অনুপ্রাণিত করে কিনা এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কেন? আপনি দেখেন যে আমরা বাংলাদেশে যারা আবৃত্তি চর্চা করতাম, করি, মানে এখনো গ্রাম থেকে যারা উঠে আসছেন বা শহরে যারা করছেন, মূলধারার আবৃত্তি চর্চার সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, এরা তো আসলে মানে আমাদের কথা বলতে গেলে আমরা তো আসলে শিমুল ভাইদেরকে শুনে শিমুল মুস্তাফা ভাই, বাহিরুল ইসলাম মাহি ভাই, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এরকম অনেকের নাম বলতে পারি আমি, যাদেরকে শুনে আমাদের এই আবৃত্তির প্রতি একটা ভালো লাগা যেটা তৈরি হয়েছিল, সেটা একটা প্রতিষ্ঠিত ভালো লাগা তৈরি হওয়া। হ্যাঁ, এবং এই জায়গায় আমি আরো একটা প্রসঙ্গ বলি যেটা একটু শক্তপোক্তভাবে বলতে চাই। সেটা হয় কি, আমাদের এই সময় যারা আবৃত্তি চর্চা করছেন অথবা আমাদের সময় থেকে আরও একটু আগে যারা আবৃত্তি চর্চা করতেন, কেউ একটু খ্যাতি পেয়ে গেলে, কেউ একটু পরিচিতি বেড়ে গেলে, কেউ একটু ভালো নাম করলে হয় কি এই মানুষগুলোকে তারা একটু মানে ছোট করে দেখার চেষ্টা করেন যে তাকেও আমি ছাপিয়ে গেছি, তার থেকেও আমি ভালো করছি বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কি, একজন শিমুল মুস্তাফা একটা লিগ্যাসির নাম, একজন মাহিদুল ইসলাম মাহি একটা পরম্পরা। হ্যাঁ, মানে এই ব্যাপারটা আমি এইভাবে বলি যে ধরুন আমরা শিমুল মুস্তাফা ভাইয়ের কণ্ঠে জেলখানার চিঠি শুনেছি, বাঁশি শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবারে ধরেন ওই আবৃত্তিটা আপনার এত ভালো লেগেছে আপনার মনের মধ্যে গেঁথে গেছে। এখন আমি টুনু যদি শিমুল মুস্তাফার থেকে 10 গুণ ভালো আবৃত্তি করি বাঁশি, আপনার কানে কিন্তু টুনুরটা লাগবেন, হয়তো ভালো লাগবে, আপনি বলবেন টুনু দারুণ আবৃত্তি করেছেন। কিন্তু বেলা শেষে কেউ যখন জিজ্ঞেস করবে কোন বাঁশি কবিতার আবৃত্তিটা একটু আমাকে পাঠাবে বা কোনটা তোমার ভালো লাগে, আপনি বলবেন শিমুল মুস্তাফার নাম। এটা কি আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছি? এটাকে বলা হয় লিগ্যাসি, এটা পরম্পরা, তার একটা পরিবেশনার একটা পরম্পরা তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই জায়গাটার জন্য হলেও কিন্তু ওই মানুষগুলোকে আমাদেরকে অনেক উঁচুতে রাখতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, হেও করবার কোনো অপশনই নাই, এবং অনুপ্রাণিত তো অবশ্যই হতে হবে। না, আসলে এটা তো অনেক বড় পাওয়া। মানে শিমুল মুস্তাফা ভাইয়ের সেই সময় আপনার প্রতি এই যে একটা প্রশংসাসূচক যে কথাটা অবশ্যই আপনাকে অনুপ্রাণিত করেছে। আচ্ছা, একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই যে টুনুর ভবিষ্যৎ পরিকল্পনা আবৃত্তি কেন্দ্রিক। আচ্ছা, আবৃত্তি নিয়ে আমার ব্যক্তিগতভাবে পরিকল্পনা আসলে একা বেশ কিছু পরিকল্পনা আসলে বাস্তবায়ন করা যায় না, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা করছি, আবৃত্তি নিয়ে তো আমার আসলে ব্যক্তিগত দর্শনের জায়গা আছে, তারপরে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার জায়গা আছে। সেই জায়গা থেকে ওই বিষয়গুলোকে ছড়িয়ে দেবার জন্য আমি যেটা করেছি, আমার একটা প্রতিষ্ঠান আছে বনফুল বাচিক বিদ্যালয় নামে, আমি সেখানে এখন অনলাইন কোর্স করাচ্ছি, 3টা ব্যাচ ইতোমধ্যে ক্লাস করছে।
আজকেও একটা ব্যাচের মানে উদ্বোধনী ক্লাস আছে আর কি। তো সেটার মাধ্যমে আমি ছড়াই দেবার চেষ্টা করছি। আর আরেকটু বড় পরিসরে যে চিন্তাভাবনাগুলো, সেটার জন্য আসলে অনেক বিষয় এখানে জড়িয়ে থাকে। আমি যেভাবে ভাবি, আবৃত্তি বিষয়টাকে আমি যে জায়গায় দেখতে চাই, ওই জায়গায় দেখার মতন পরিবেশ বা ওই জায়গায় নিয়ে যাওয়ার মতন সুযোগ সুবিধা পাবো কিনা জানি না। যদি পাই সেক্ষেত্রে হয়তো দেখাতে পারবো ভবিষ্যতে কখনো। আচ্ছা, অনেক আবৃত্তি শিল্পীরাই তো আবৃত্তির পাশাপাশি বিভিন্ন ভয়েস ওভার বা বিভিন্ন ডকুমেন্টারির ব্যাকগ্রাউন্ড ভয়েস এগুলোর কাজ করে থাকেন, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে থাকে। আপনার কি এরকম কাজ করার অভিজ্ঞতা হয়েছে কিনা ইতিমধ্যে? আচ্ছা, আমারও কাজ করবার অভিজ্ঞতা হয়েছে এবং আমি এই কাজটা একটু বেছে বেছে করি। কেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যদি নিয়মিতভাবে ভয়েস ওভারের কাজটা করি তাহলে এটা আমার আবৃত্তি চর্চাতে খুব বাজে রকমের একটা প্রতিবন্ধকতা তৈরি করে। আচ্ছা, কারণটা কি? কারণটা এটা কারণ হচ্ছে কি, আপনি দেখেন ভয়েস ওভারে বেশ কিছু নির্ধারিত নিয়ম কানুন মানতে হয়। ধরেন যে আপনাকে একটা হাউস থেকে আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 15 সেকেন্ড, এর মধ্যে এই ওভিসির জন্য আপনাকে এই ভয়েস ওভারটা দিতে হবে। আপনি 15 সেকেন্ডের মধ্যে ওই স্ক্রিপ্টটা চর্চা করতে 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 15 সেকেন্ডের মধ্যে আপনি নিয়ে আসছেন। আপনার মানে কথা বলবার যে গতি, প্রক্ষেপণ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই জায়গায় যখন আপনি নিয়মিত হবেন, আবৃত্তিটা তো ভাই ওরকম না। হ্যাঁ, আবৃত্তি হচ্ছে একটা শিল্প মাধ্যম এবং কবিতা যা ডিজার্ভ করছে, কবিতা যা চাচ্ছে আপনার থেকে, আপনাকে সেভাবেই নিজেকে প্রেজেন্ট করতে হবে। তো আপনি যখন ভয়েস ওভারে ওভাবে থাকবেন, নিয়মিতভাবে যখন ভয়েস ওভারে থাকবেন, তখন ওইটা আপনার আবৃত্তির উপর খুব খারাপ প্রভাব ফেলবে। শুনুন, আমরা তো আবৃত্তি নিয়ে অনেক কথা শুনলাম, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি এখন যেটা করবেন যে আমাদেরকে একটু আবৃত্তি শোনাবেন। আমি শিওর যে দর্শকরাও চাচ্ছেন আপনার আবৃত্তি শুনতে। তো আপনি আপনার পছন্দ মতো একটা কবিতার কিছু অংশ আমাদেরকে একটু শোনান প্লিজ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালেই বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, খা, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললে একা। অনেক ধন্যবাদ টনু। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনারা ইতিমধ্যেই তার আবৃত্তি শুনে ফেলেছেন, তবে
শেষ একটা বিষয়, আমাদের একটা রেগুলার সেগমেন্ট, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। সেটা শেষ করেই আমরা অনুষ্ঠানটা একেবারে শেষ করব। টুনু, র্যাপিড ফায়ার মানে খুব দ্রুত উত্তর দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, টুনুর পছন্দের শিল্পী, আবৃত্তি শিল্পী। পছন্দের শিল্পী তো আসলে অনেকেই, তবে যদি বাংলাদেশের নাতে বলেন, হ্যাঁ বাংলাদেশ অবশ্য। কামরুল হাসান মঞ্জুর। আচ্ছা, টুনুর পছন্দের খাবার। আমার পছন্দের খাবার বৈরালি মাছের ভাজি, দুধকুমারে পাওয়া যায় এই মাছ। বৈরালি মাছ, আচ্ছা, মানে এই ভীষণ সুস্বাদু। কুড়িগ্রামে, মানে আপনাদের এলাকায় আমাদের পাওয়া যায়। রংপুর থেকে ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টুনুর পছন্দের একটা বই। আমার যে কোনো এক বই বাংলাদেশি লেখকের, বাইরেরও হতে পারে। সাদাত হোসেন মান্টোর একটা বই আছে, মান্টোকে আফসানে। আচ্ছা, এটার কথা। টুনুর কবিতা লিখতে বেশি ভালো লাগে না আবৃত্তি করতে? কঠিন প্রশ্ন, কারণ আমি আমার শুরুটা আসলে লেখালেখির মধ্যে দিয়ে, তো আবৃত্তি করতেই ভালো লাগে। আবৃত্তি করতে ভালো লাগে, তার মানে যে কোনো একটা বেছে নিতে গেলে অবশ্যই আপনি আবৃত্তিটাকেই বেছে নেবেন। কারণ কি, এটাই বেশি মানুষের পরিচিতিটা এনেছে এই জন্য? না, পরিচিতি না, মানে তাহলে এটা হচ্ছে কি যে আবৃত্তি ব্যাপারটা, আমি কবিতার বিষয়ে একটা কথা বলি সবসময়, কবিতা এবং আবৃত্তি দুটোই তো পরিপূরক। একটা কথা বলি আমি সবসময়, সেটা হচ্ছে কিরকম যে আপনি কবিতা লিখছেন বা আবৃত্তি করছেন, এটা আমাদের যাপিত জীবন থেকে আমরা রসদগুলোকে নিয়ে সেটাকে লিখছি এবং আবৃত্তি করছি। হ্যাঁ, কবিতাটি লিখবার পর ওই লেখাটা যিনি পাঠ করছেন এবং যিনি আবৃত্তি করছেন, পাঠ এবং আবৃত্তি করে যে রসদটা পাচ্ছি, আমার কাছে মনে হয় যে ওইটা ওই যাপিত জীবন থেকে বাস্তবিক যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেরকম নয়, ওটাকে আমার অপার্থিব মনে হয়। আচ্ছা, ওই অপার্থিব অনুভূতির লোভের জন্যই বলতে পারেন যে আমি আবৃত্তিটাকে মানে এটা একদম মানে একটা প্যাশন, আপনার একটা প্যাশনের জায়গা, ভীষণ একটা প্যাশনের জায়গা, যেটা আমরা আপনার আবৃত্তির ক্ষেত্রে লক্ষ্য। হ্যাঁ, অবশ্যই ইতিমধ্যে। আচ্ছা, টুনুর কখনো ইচ্ছা করে যে টুনু আবৃত্তির বাইরেও একজন অভিনেতা হবে? কারণ আপনার কবিতাতে আমরা দেখেছি আপনাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতাদের মতো মুখাভঙ্গি, তারপরে অঙ্গভঙ্গি করতে, মানে কোনো সম্ভাবনা আছে কি? একসময় ইচ্ছে ছিল, কিন্তু এখন আর না। মানে ইচ্ছে ছিল, হ্যাঁ, এখন এখন আর নেই। এখন একজন আবৃত্তি শিল্পী হিসেবেই টুনু থাকতে চায়। আচ্ছা আচ্ছা, আবৃত্তির পাশাপাশি আর কোন কাজটা আছে যেটা করতে খুব ভালো লাগে আপনার? আবৃত্তির পাশাপাশি আমার লিখতে ভালো লাগে, কবিতা লিখতে ভালো লাগে। এবং আপনার লেখা সাধারণত আপনি পাঠ করেন নাকি? না, আমার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে 2024 সালে বইমেলায়, কোলাহল থেমে গেছে নামে। আমার লেখা অসংখ্য কবিতা আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আমার নিজের লেখা কবিতা সম্ভবত এখনো পর্যন্ত মঞ্চে এবং মঞ্চের বাইরে রেকর্ডেড সবকিছু মিলিয়ে 2টো কবিতা আবৃত্তি করেছি মাত্র। আচ্ছা, পছন্দের একজন কবি? পছন্দের কবি বলবো একজনই, এটা একজন আবৃত্তি শিল্পীর জন্য বলা অনেক কঠিন, তারপরও হ্যাঁ, জীবনানন্দ দাশ। কিন্তু তাহলে আমরা টুনুর অধিকাংশ কবিতা কিন্তু দেখি যে আবু জাফর মোহাম্মদ সালে উনার কবিতা টুনু আছে আবৃত্তি করে, এটার কারণ কি? আচ্ছা, আবু জাফর মোহাম্মদ সালের কবিতা আবৃত্তি করে, এর পেছনে অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, কবিতা তো ভালো না লাগলে তো আবৃত্তি করব না, এটা তো কোনো প্রশ্নই আসে না। এর পাশাপাশি প্রফেশনালিজমের বিষয় আছে। ওই যে উনার কবিতাগুলো একটু আবৃত্তি উপযোগী বেশি। আমার কাছে মনে কবিতা আবৃত্তি উপযোগী কিনা এই প্রশ্নটা আমার কাছে না একটু অন্যরকম লাগে। কেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকটি কবিতাই আবৃত্তি উপযোগী, যদি আবৃত্তি শিল্পী সেখানে তার মুন্সিয়ানার জায়গাটা প্রমাণ করতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কবিতাকে ছোট করে দেখবার কোনো জায়গা নেই, যে কবিতা আবৃত্তি উপযোগী নয়, এটা ভালো মানের কবিতা, ওটা খারাপ মানের কবিতা না। আমি কবিতাকে বিচারই করি না। আচ্ছা, অনেক আবৃত্তি শিল্পী বলে থাকেন যে জীবনানন্দের কবিতাগুলো পাঠ করতে গেলে একটু বুঝে পাঠ করতে হয়, অবশ্যই পাঠ করাটা অনেক কঠিন। হ্যাঁ, এটার সাথে কি আপনি একমত? ভীষণ রকমভাবে একমত, এবং একমতের জায়গাটা অন্যরকম। কেন, ধরেন যে জীবনানন্দ দাশের যে কবিতাগুলো আছে, আমি আমার প্রিয় কবি তাকে বললাম কেন, এই জন্য বললাম যে ওই কবিতাগুলোকে আমাকে আবিষ্কার করতে হয়, এবং আমি যখন আবিষ্কার করতে যাই যখন আমি বিষয়টাকে আবিষ্কার করে ফেলতে পারি যে বনলতা সেন আসলে কে ছিলেন, সেটা কি কোনো প্রকৃতি না আদতে কোনো নারী, সেটা কি তার প্রেমিকা নাকি কোনো পতিতা, এরকম অনেক বিষয় সামনে চলে আসে। তো ওই রসদটা আপনি যখন নেবেন না, ওইটার অনুভূতিটা একদম অন্যরকম, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করবার মতন নয়। ওই আনন্দের জায়গাটা যে কবি আপনাকে দিতে পারছেন, আপনি তো অবশ্যই সেই কবির নামটাই প্রিয় কবির তালিকায় বলবেন। না, অবশ্যই। হ্যাঁ, আপনি যদি একইভাবে আমাকে এই সময়ের কারোর কথা বলেন, আমি ওনার সঙ্গে আমি মানে তুলনা নয়, কিন্তু এই সময় ধরেন আমি মারজুক রাসেলের নামও আপনাকে বলে দিতে পারি। আচ্ছা, যে দারুণ লেখেন তিনি। আচ্ছা, কিন্তু তাহলে আপনার প্রিয় কবির তালিকায় সে নেই কেন? মানে আপনি এক বাক্যে কেন তাহলে? না, মানে
আমি তো ওই যে আগেই বললাম যে তুলনা করব না, তুলনা করবার তো কোনো জায়গাই নেই। সবাই সবার জায়গায় হ্যাঁ, একটা একচ্ছত্রভাবে অবশ্যই আমার কাছে জীবনানন্দ প্রিয়, কিন্তু মারজুক রাসেলও ভালো লেখেন। আর সালেহ ভাইয়ের কথা যেটা বললেন, উনিও দুর্দান্ত লেখেন। ওনার লেখা পড়ে আমি আরাম পাই, এবং একই সঙ্গে ওখানে পেশাদারিত্বের একটা জায়গা আছে যেটা অন্যান্য মানুষজনের তুলনায় এই মানুষটা আবৃত্তি শিল্পীদেরকে ভীষণ রকম শ্রদ্ধা করেন এবং তাদের পাশে থাকেনও সবসময়। সো বিভিন্ন দিক বিবেচনা করেই আসলে এই কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, এবার সর্বশেষ প্রশ্ন, বর্তমান সময়ের যারা আবৃত্তি শিল্পী আছেন, টুনুর প্রিয় আবৃত্তি শিল্পী বর্তমান সময়ের যে কোনো একজনের নাম আমাকে নিতে হবে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। একজনের নাম বলাটা খুবই কষ্টসাধ্য হয়ে না, আমি জানি যে সবাই সমসাময়িক, কিন্তু তারপরও একজনের নাম যদি বিশেষ করে নিতে হয় যে না, এর আবৃত্তি আসলে আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে কার নাম নিবে টুনু? আমি 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 এই সময় যারা আবৃত্তি করছেন নিয়মিতভাবে, তাদের মধ্যে থেকে আমি বোধহয় নাম বলবো তাহসিন রেজা ভাইয়ের নাম বলবো। তাহসিন রেজা, আচ্ছা। আরো তো অনেকে আছে, মুসা আকন্দ আছে, তারপরে নিসা আছে। এরা মানে মুসা আমার খুবই স্নেহের একজন আবৃত্তি শিল্পী, সেও দুর্দান্ত করছে। এরকম নাম যদি আরো আমি অনেকগুলো নাম, শহীদুল ইসলাম পাপ্পু দারুণ আবৃত্তি করছে, তারপর সামিউল ইসলাম পোলাক ভাই আবৃত্তি করছেন, মাহিনুর মুমু, পলি পারভিন, এরকম অনেকেই আছে। হ্যাঁ, দিলারা নাহার বাবু আপা ক্যানাডাতে করছেন। আলাদা করে কারণ আমি এখানে বলার এবং সবাই ভালো করছেন, এত ভালো সম্পর্ক, এত স্নেহ করেন সবাই, আসলে ওই জায়গা থেকে বলাটা মুশকিল। তো টুনু, আমরা তাহলে অনুষ্ঠান এখানে শেষ করছি। তবে শেষ করার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আর একটা কবিতা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটা শেষ করব। তো আপনি কোন কবিতাটা আবৃত্তি করবেন সেটা একটু চিন্তা করতে থাকুন, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তবে আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন হয়েছে, কারণ আমাদের সাথে আবৃত্তি শিল্পী মাহবুব রহমান টুনু ছিলেন। ওনার অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে। তো আপনাদের এরকম আরও যদি কোনো পছন্দের শিল্পী থাকে এই প্রজন্মের, আপনারা তার নাম আমাদের কমেন্টে মেনশন করবেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের শিল্পীকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর এবং তার সাথে কথা বলার। তো আজকে আমরা বিদায় নিচ্ছি সারা বাংলা আড্ডা থেকে। তবে বিদায় নিতে নিতে আমরা টুনুর একটা কবিতা শুনব। তো চলুন আমরা কবিতা শুনতে শুনতে বিদায় নিই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার লিসা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার এই অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।